আজকে তোমাদেরকে আমি পরমাণু আর নিউক্লিয়াস চ্যাপ্টারের যে প্রথম যেটা পড়িয়েছিলাম তার দ্বিতীয় পার্টটা পড়াবো। আমরা শুরু করেছিলাম যেটা রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের সাহায্যে, এবং পরমাণু এবং নিউক্লিয়াস সম্পর্কে রাদারফোর্ড যে ধারণাটা দিয়েছিলেন সেটা আমরা দেখেছিলাম। এখন সমস্যা যেটা, রাদারফোর্ড তার পরমাণু মডেল দিয়েছিলেন, তার ব্যাখ্যা দিয়েছিলেন, তার এক্সপেরিমেন্ট সেই ব্যাখ্যা অনুযায়ী তিনি করেছিলেন, কিন্তু অনেকগুলো অসঙ্গতি থেকে গেছে। যেই অসঙ্গতিগুলো সেই সময়কার যে বিজ্ঞানীরা সেই অসঙ্গতিগুলোকে তুলে ধরে তার কারণ ব্যাখ্যা করেছিলেন, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলকে তখনও যথাযথ নির্ভুল হিসাবে বলা যায়নি সেই ব্যাখ্যাগুলো দিতে না পারার জন্য, এবং তার কিছু ভুল ত্রুটি ধরা পড়েছিল। আমরা সেই ভুল ত্রুটিগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, রাদারফোর্ডের যে পরমাণু মডেল তাতে প্রথমেই যে ভুলটার ব্যাখ্যা পাওয়া যায়নি, রাদারফোর্ড যার ব্যাখ্যা দিতে পারেনি, সেটা হচ্ছে যে কি না, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এটা আমরা জেনেছিলাম। এখন ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এবং ইলেকট্রন যখন ঘুরছে তার একটা অভিকেন্দ্র ত্বরণ আছে। এখন তখনও কোয়ান্টাম মেকানিক্স শুরু হচ্ছে না, এমন একটা পিরিয়ড, সেই টাইমটা তখনও জাস্ট কোয়ান্টাম মেকানিক্স তখনও সেইভাবে ডেভেলপ করেন যেই সময় রাদারফোর্ড তার আলফা পার্টিকেল স্ক্যাটারিংটা দিয়েছিলেন। তখনও তিনি ক্লাসিক্যাল যে মেকানিক্স তার ভিত্তিতেই তার যাবতীয় এক্সপেরিমেন্ট করেছিলেন। তো সেখানে কি সমস্যা দেখা দিয়েছিল না, উনি বলেছিলেন যে ইলেকট্রনটা একটা অভিকেন্দ্র ত্বরণ আছে এবং সে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। আমি যদি এটাকে ইলেকট্রন বলি, ইলেকট্রনটা এটাকে যদি নিউক্লিয়াস বলি, তাহলে ইলেকট্রন ঘুরছে এরকম নিউক্লিয়াসের চারিদিকে। এই হচ্ছে ব্যাপার। এখন একটা চার্জ যুক্ত একটা পার্টিকেল, ইলেকট্রন একটা চার্জ আছে, নেগেটিভ চার্জ, আমরা সবাই জানি। সেই ইলেকট্রনটা যখন ঘুরছে তার যে অভিকেন্দ্র ত্বরণটার কারণে সে কি করবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে, রেডিয়েশন ছাড়বে। ঠিক আছে। এখন একটা চার্জ পার্টিকেল এইরকম ঘুরতে ঘুরতে যদি রেডিয়েশন এমিট করতে থাকে, একটা সময় কি সে তার সমস্ত এনার্জি লস করে ফেলবে। সব এনার্জি লস করে ফেলার ফলে কি হবে, সে এক সময় একদম চার্জ শূন্য হয়ে যাবে। তার ফলে কি, তাকে নিউক্লিয়াস নিজের দিকে টেনে নেবে। এইভাবে যখন সে ঘুরবে, এরকম ঘুরতে ঘুরতে যখন সে লস হয়ে যাচ্ছে তার এনার্জিটা, সে এক সময় খানিকটা এইরকম সিচুয়েশন তৈরি হবে। কি হবে না, সে চার্জ এমিট করতে 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 এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করতে করতে এক সময় গিয়ে যখন চার্জ শেষ হয়ে যাচ্ছে, তখন সে আর কোনো তার অস্তিত্ব থাকছে না। তো সে একটা নিউক্লিয়াস যে পজিটিভ চার্জ যুক্ত এবং তার মাস অনেক বেশি, কারণ সেখানে কি নিউট্রন প্রেজেন্ট আছে, সে এখানে গিয়ে সে আছড়ে পড়বে। রাদারফোর্ডের মডেল অনুযায়ী, তার এক্সপেরিমেন্ট অনুযায়ী এই ঘটনা ঘটার কথা ছিল, কিন্তু বাস্তবে কি এইরকম ঘটনা ঘটে? নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন কি ঘুরতে 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 এক সময় কি এরকম আছড়ে পড়ে নিউক্লিয়াসের উপরে? কখনোই তোমরা দেখবে না যে এরকম ইলেকট্রন নিউক্লিয়াসের উপর আছড়ে পড়তে। তাহলে এই যে ঘটনাটা, এর ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেন। তাহলে এটা রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা ত্রুটি, এই একটা ত্রুটি। এবং আরো একটা ত্রুটি, অনেকগুলোই ত্রুটি ছিল, যার মধ্যে এটা একটা সবথেকে বড় ত্রুটি। এবং আরো একটা যেটা ত্রুটি, সেটা কি না, তিনি রেখা বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেন। রাদারফোর্ড যে রেখা বর্ণালী, ঠিক আছে, তার ব্যাখ্যা দিতে পারেন। তো রাদারফোর্ডের এই ভুলগুলো যখন তার সমসাময়িক বিজ্ঞানীরা যখন এই ভুলগুলো তুলে ধরলেন, তখন যেহেতু তার ব্যাখ্যা দিতে পারেনি, তো সেই কারণে কি আবার নতুন করে এক্সপেরিমেন্ট শুরু হলো।
এক্সপেরিমেন্ট করতে 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 নিলস বোর তিনি কিন্তু এই ব্যাখ্যাগুলো দিলেন, এই ভুলের ব্যাখ্যা দিলেন। তিনি খুব দক্ষতার মাধ্যমে কিন্তু সেই ভুলগুলোর ব্যাখ্যা দিলেন। তাতে রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটা কিছুটা মানে একদম ভায়োলেট করলো না, সেটা একদম যে ভুল সেটাও হলো না, মানে একটা নতুন একটা থিওরির একটা জন্ম নিল। এবং এখান থেকে কিন্তু মানে এখান থেকে বলা নয়, মানে সেই যে সময়টা, সেই সময় অনেক প্যারালালি অনেক ধরনের এক্সপেরিমেন্ট চলছে এবং আস্তে আস্তে ক্লাসিক্যাল ওয়ার্ল্ড থেকে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম নিচ্ছে। কোয়ান্টাম যে তত্ত্ব সেই সম্পর্কে বিজ্ঞানীরা তাদের থিওরি প্রকাশ করছেন এবং কোয়ান্টাম যে থিওরি সেটা আস্তে আস্তে ডেভেলপ করছে। এবং সেই সময় নিলস বোর এই অসম্পূর্ণতাগুলোর ব্যাখ্যা দেন এবং সেই যে থিওরিটা সেটা কিন্তু ক্লাসিক্যাল যে ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্সের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা এবং সেটা কি অবশ্যই একটা কোয়ান্টাম ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। তো আমরা আজকে নিলস বোর তার যে পরমাণু মডেল বা বোর তত্ত্ব সেই সম্পর্কে আমরা পড়ব, সেই সম্পর্কে বোর তত্ত্বের স্বীকার্যের প্রথম যে শর্ত, দেখো তোমরা এটা বইয়ে পেয়ে যাবে, তাও তোমাদের যদি কারো মনে হয় যে এটা নোট করার দরকার হয় তাহলে নোট করতে পারো। আমি একটু ওয়েট করছি, তোমরা নোট করে নাও। বোর তত্ত্বের প্রথম যে স্বীকার্যটা বলেছে, কোনো পরমাণুর মধ্যস্থিত ইলেকট্রনগুলির আবর্তনের জন্য কয়েকটি অনুমোদিত কক্ষপথ থাকে। যখন কোনো ইলেকট্রন কোনো অনুমোদিত কক্ষপথে আবর্তন করে তখন সেটি কোনো শক্তি বিকিরণ করে না। তোমরা নোট করে নাও, ভিডিওটা পজ করে তোমরা নোট করে নিতে পারো, আর নোট না করলেও অসুবিধা নেই, এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবে। যে কোনো স্ট্যান্ডার্ড 11-12 এর বই তোমরা এটা 12 এর বই এটা তোমরা পেয়ে যাবে, যেহেতু চ্যাপ্টারটা 12 এর। বেশ, প্রথম যে তত্ত্বটা বলেছেন নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যে উনি যে কক্ষপথে আবর্তন করার কথা বলেছিলেন, সেই আবর্তন করার কথার মধ্যে উনি একটা রেস্ট্রিকশন মানে নিলস বোর একটা রেস্ট্রিকশন এনে দিলেন। রেস্ট্রিকশনটা কিরকম না, ইলেকট্রনগুলো যে কক্ষপথে আবর্তন করছে নিউক্লিয়াসের চারিদিকে, সেই কক্ষপথে কিন্তু কেউ র্যান্ডম আবর্তন করছে না। মানে কোনো মানে কি বলবো, যে যেভাবে পারবে সেই রকম কক্ষপথে আবর্তন করছে না, মানে একটা সুনির্দিষ্ট কক্ষপথে প্রত্যেকের জন্য রাস্তা একটা নির্দিষ্ট আছে, ঠিক আছে, যে কেউ সেই রাস্তায় যেতে পারবে। ধরো ধরো যে প্রথম যে ইলেকট্রনটা তার জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, তারপরে যে ইলেকট্রনটা তার জন্য একটা কক্ষপথ আছে, মানে এই রকম ব্যাপারটা। তাহলে এই নির্দিষ্ট কক্ষপথে যখন আবর্তন করছে তখন সে কিন্তু কোনো শক্তি বিকিরণ করবে না, মানে ওই যে রেডিয়েশনটা তড়িৎচুম্বকীয় বিকিরণ যেটা, সেই বিকিরণ কিন্তু করবে না। তার মানে কি ওই নির্দিষ্ট কক্ষপথগুলো ওই অ্যালাউড অরবিটগুলোতে কি থাকে, ইলেকট্রনের শক্তিটা ধ্রুবক থাকে। তাহলে কি প্রথমেই আমি যেটা বলেছিলাম যে কক্ষপথে আবর্তন করতে হলে ক্লাসিক্যাল যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব, সনাতন যে তড়িৎচুম্বকীয় তত্ত্ব অনুযায়ী কি যে একটা চার্জ পার্টিকেল মুভ করার সময় সে একটা শক্তি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে দেয়, সেটা আর হলো না। সে যখন ইলেকট্রন যখন তার মানে নির্দিষ্ট তার নিজস্ব যে কক্ষপথে সেই কক্ষপথে মুভ করার সময় সে কিন্তু কোনো রকম এনার্জি এমিট করবে না, কোনো রেডিয়েশন এমিট করবে না, তার শক্তিটা ধ্রুবক থাকবে। এইভাবে তিনি প্রথম যে প্রবলেমটা নিলস বোর প্রথম যে প্রবলেমটা তার সর্ট আউট করলেন। এই যে তত্ত্বটা তিনি দিলেন, এই তত্ত্বটার সঙ্গে কিন্তু সনাতন পদার্থবিদ্যা মানে সনাতন যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তার কিন্তু সম্পর্ক নেই। সনাতন যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা তড়িৎচুম্বকীয় তত্ত্ব, তাতে কিন্তু একটা চার্জ পার্টিকেল এইভাবে যদি মুভ করে একটা অভিকেন্দ্র ত্বরণ সহ, সে কিন্তু
তড়িৎচুম্বকীয় তরঙ্গ এমিট করতে থাকে। তাই এই এই যে কথাটার সাথে কিন্তু সনাতন পদার্থবিদ্যার কোনো সম্পর্ক রইল না। এটা একটা নতুন কনসেপশনের জন্ম নিল এবং এর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে ঢুকে যাব। এর পরের যে তত্ত্বটা সেটা হলো গিয়ে তিনি বলে যে তাহলে নির্দিষ্ট কক্ষপথে থাকার সময় কোনো রকম এনার্জি এমিট করবে না। তাহলে কখন করবে? নিলস বোর তারও ব্যাখ্যা দিলেন। তার ব্যাখ্যাটা তিনি কিভাবে দিলেন? না, তিনি বললেন যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে করতে তাদের যদি এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ট্রানজিশন হয়, ধরো তোমরা জানো কক্ষপথ নিশ্চয়ই কে এল এম, সব থেকে কাছের কক্ষপথটা কে, তাহলে ধরো কে থেকে এল এ বা এল থেকে কে তে যদি কোনো ইলেকট্রনের ট্রানজিশন হয় তখনই কিন্তু ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা এমিট হবে ইলেকট্রন থেকে। এইভাবে তিনি কিন্তু প্রথম যে সমস্যাটা তার ব্যাখ্যা দিলেন যে এইভাবে কিন্তু যদি ট্রানজিশনের মাধ্যমে একটা ইলেকট্রন থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট হতে পারে। এখন শুধু এমিটই হবে না, এমিটও হতে পারে, মানে নিঃসরণও হতে পারে, শোষণও হতে পারে। এখন কখন কোনটা হবে সেটা আমাদেরকে জানতে হবে, সেটা আমরা বলবো। তোমরা এটা তোলা হয়ে থাকলে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, ধরো একটা সিম্পল একটা উদাহরণ দিই। তোমরা যখন ধরো কোনো একটা বাড়ির বড় কারোর সাথে বাইরে গেছো, খেতে বা ঘুরতে বা কোথাও গেছো, তো বিল পেমেন্ট করবে, ধরো একটা রেস্টুরেন্টে খেতে গেছো, তো তুমি যার সাথে গেছো সে তোমার থেকে বয়সে বড়, চাকরি করে, তার তোমাদের যে খাওয়া দাওয়া হলো রেস্টুরেন্টের বিলটা পে করবে নিশ্চয়ই তোমার থেকে যিনি বয়সে বড়। কারণ কি, তোমার কাছে এখন সেই পরিমাণ টাকা নেই, তাই যার কাছে বেশি পরিমাণ টাকাটা আছে বিলটা পে করার জন্য তিনি হাত বাড়াবেন, কারণ তিনি তার জন্য সমর্থ। আবার তুমি ধরো এমন একজনের সাথে গেছো খেতে যে তোমার থেকে খুবই ছোট, তাহলে আমরা নর্মালি কি করি, মানে এটা একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, নর্মালি কি করি যে আমার থেকে যে ছোট গেছে আমি কিন্তু বিলটা পে করবো যেহেতু সে ছোট। ঠিক সেম রুলস কিন্তু এখানেও হয়। এখানে কি ঘটে, ধরো ইলেকট্রনের কক্ষপথগুলো আমি ড্র করছি, যদিও ছবিটা একদম সায়েন্টিফিক্যালি ঠিক নয়, তাও তোমাদের বোঝার জন্য উপযুক্ত। আমি ধরলাম এটা কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ। প্রথম কক্ষপথ এইখানে সেন্টারে আছে তোমার নিউক্লিয়াস কে এল এম এন, এটা একদম সামনে নিউক্লিয়াসের, তারপরে এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ। এখন ব্যাপারটা হচ্ছে যে উচ্চ কক্ষপথে মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যদি ইলেকট্রনটা ট্রানজিশন হয়, মানে ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, তাহলে ইলেকট্রনটার কি হবে? দেখো, উচ্চ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে তার কিন্তু অনেক বেশি এনার্জি আছে, তার শক্তি, সেই জন্যই তো সে উচ্চ শক্তি স্তরে আছে, এক্সিস্ট করছে উচ্চ শক্তি স্তরে। তাহলে সেই ইলেকট্রনটা যখন একটা নিম্ন শক্তি স্তরে যাচ্ছে, তার মানে কি, সে তার মধ্যে উচ্চ শক্তিটাকে নিয়ে যাচ্ছে নিম্ন শক্তি স্তরে, এবং সেখানে যখন সে গিয়ে পৌঁছল তখন তার মধ্যে যে উচ্চ শক্তিটা ছিল সেটা কিছুটা সে এমিট করলো। বুঝতে পেরেছ? যখনই উচ্চ শক্তি স্তর থেকে, আমি ধরছি এটা হাই, এটা লো, এটা একটা এনার্জি লেভেল, এটা একটা এনার্জি লেভেল,
ইলেকট্রন এখানে আছে বসে, হাই এনার্জি লেভেল থেকে যখন লো এনার্জি লেভেলে ইলেকট্রনটা ট্রানজিশন হলো, তখন কি হবে না এইখানে এসে লো এনার্জি লেভেলে এসে ইলেকট্রন শক্তি এমিট করবে, নিঃসরণ করবে, একটু দিয়ে দেবে এদেরকে শক্তি, কারণ এরা এখানে লো আছে, একটা হাই এনার্জি লেভেল থেকে এসেছে, এর টেন্ডেন্সিটাই কি, যেহেতু এরা লো আছে এদেরকে কিছু দেবা। আবার এর ঠিক উল্টোটা, যখন লো এনার্জি লেভেল থেকে হাই এনার্জি লেভেলে একটা ইলেকট্রন যাচ্ছে, লো এনার্জি লেভেলে একটা ইলেকট্রন মানে কি, তার এনার্জিটা লো, সেই এইখানে যে ইলেকট্রনটা তার এনার্জিটা লো হবে, সে যখন একটা হাই এনার্জি লেভেলে এসে পৌঁছলো, সে কি করবে না এখান থেকে, যেহেতু এখানে হাই এনার্জি অনেক শক্তি আছে, এই কিছুটা শক্তি নিয়ে নেবে। তাহলে কি হচ্ছে, তখন এখানে হচ্ছে শোষণ। তাহলে হাই থেকে লোতে হবে অ্যাবজর্পশন, এনার্জি এনার্জি এমিশন হবে, মানে এমিশন বা নিঃসরণ হবে, এমিশন বা বাংলায় আমি লিখে দিচ্ছি নিঃসরণ। আর যখন লো থেকে হাই আসবে তখন হবে অ্যাবজর্পশন বা শোষণ। হাই থেকে লোতে এমিশন হবে, কে এমিশন করবে, হাই এনার্জি থেকে আসা ইলেকট্রনটা। আর লো থেকে হাই শোষণ হবে, কে শোষণ করবে, লো এনার্জি থেকে আসা ইলেকট্রনটা। তাহলে এইভাবে কিন্তু শক্তির বিকিরণ বা শোষণ হচ্ছে, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরের কক্ষপথে যখন ট্রানজিশন হয়। এবং এটাকে একটা ইকুয়েশন দিয়ে বোঝানো যায়, E1 মাইনাস E2 সমান h নিউ, যেখানে নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এইচটা হচ্ছে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আর E1 মাইনাস E2 এটা ধরো 1 নম্বর থেকে 2 নম্বরে গেছে, তাহলে তার মানে এইটা হচ্ছে 1 নম্বরের শক্তি স্তরের এনার্জি আর এটা 2 নম্বর শক্তি স্তরের এনার্জি। এখন কখন কোনটা হবে সেটা আমরা এই ইকুয়েশন মারফত বুঝবো কি করে। দেখো যখন E1 মাইনাস E2 মানে E1 গ্রেটার দেন E2, মানে E1 টা বেশি আর E2 টা কম, তখন কি হবে না এখান থেকে এখানে গেছে, E1 থেকে E2 তে গেছে, তখন কি হবে, শোষণ হবে। E1 থেকে E2 তে গেছে, আবার E1 লেস দেন E2, এখানে E1 থেকে E2 তে গেছে, কিন্তু E1 এর কি E1 থেকে E2 তে গেছে, লিখতে ভুল হলো, এটা হবে এমিশন, বেশি থেকে কমে গেছে, তার মানে কি সে নিঃসরণ হবে, এনার্জি নিঃসরণ হবে, সে E2 থেকে এনার্জি দেবে। আর E1 লেস দেন E2 মানে এখানে E1 তো কম, E2 টা বেশি, তাহলে এখান থেকে এখানে যখন যাবে তখন হবে শোষণ বা অ্যাবজর্পশন। তাহলে এইভাবে আমরা এনার্জির শোষণ বা নিঃসরণ কিভাবে হবে সেটা আমরা দেখাতে পারি। বোর তত্ত্বের শিকার্যের আমরা 3 নম্বর পয়েন্টে এসেছি। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে তোমরা এটা খাতায় লিখে নাও ভিডিওটা পজ করে, আর না লিখলেও কোনো ক্ষতি নেই। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক সেইগুলি হলো অনুমোদিত কক্ষপথ। যে কক্ষপথগুলিতে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক সেই কক্ষপথগুলি হলো অনুমোদিত কক্ষপথ। এই জিনিসটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে, একটু লক্ষ্য করো। আমি ধরে নিচ্ছি যে অনুমোদিত কক্ষপথটা হচ্ছে যে তার ব্যাসার্ধ RL,
বোর তো বলেছিলেন যে অনুমোদিত কক্ষপথেই ইলেকট্রনের কোনো রকম শক্তি বিকিরণ হবে না। তাহলে আমাকে জানতে হবে কোন কোনগুলো অনুমোদিত কক্ষপথ। একটা ইলেকট্রনের তো অনেকগুলো একটা পরমাণু নিউক্লিয়াসের বাইরে তো অনেকগুলো কক্ষপথ আছে। তাহলে সেই কক্ষপথে কোন ইলেকট্রনটার জন্য কোনটা তার অনুমোদিত কক্ষপথ সেটা জানা জরুরি। সেই জন্য আমরা এখানে একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখাচ্ছি। অনুমোদিত কক্ষপথের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি Rn, এবং ওই কক্ষপথে, ওই অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনটার বেগ ধরে নিচ্ছি Vn। তাহলে কৌণিক ভরবেগটা আমরা সেখান থেকে ক্যালকুলেট করবো। এখন দেখো, ভরবেগ মানে তোমরা নিশ্চয়ই 11-এ পড়েছো, ভর আর বেগের সমন্বয় কোনো গতিশীল বস্তুতে যে গতীয় অবস্থার সৃষ্টি হয় সেটাকেই বলা হয় তার রৈখিক ভরবেগ। সেটা আমরা এইভাবে দেখাতে পারি, P = mv, P = mv, m ইন্টু ভর আর বেগের সমন্বয়ে একটা গতিশীল বস্তুতে গতীয় অবস্থার সৃষ্টি হচ্ছে। এখন এর সাথে যদি আমি আর গুণ করে দিই, আর গুণ করি, তাহলে কি হবে না এল হয়ে যাবে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ সমান রৈখিক ভরবেগ mv ইন্টু r। তো এখানে যেহেতু n তম কক্ষপথ, আমার কাছে n ইউজ করা হচ্ছে না আরবিটারি, কততম কক্ষপথ সেটা তো আমি জানি না, তাই আমি সেখানে n ইউজ করছি, যে আরবিটারি, সেটা যে কোনো হতে পারে, n 1 হতে পারে, 2 হতে পারে, 3, যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে সেখান থেকে আমরা বের করছি ln = mvn rn। তাহলে এই কৌণিক ভরবেগটাই সমান কি nh/2π, মানে h/2π ইনটু n। তাহলে আমার সূত্রটার সঙ্গে মিলে গেল সমীকরণটা। এই যে n, এই nটাকে কি বলা হচ্ছে, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই n এর তোমরা কার্যকারিতা আস্তে আস্তে আরো জানতে পারবে, বা কেমিস্ট্রিতে তোমরা পড়েছো অলরেডি। তো এই হচ্ছে বোর তত্ত্বের স্বীকার্য মূল্য। এরপর যেটা আমরা পড়বো, এর ক্যালকুলেশন করব, Rn এর মান বের করব, Vn এর মান বের করব, এবং সেখান থেকে কাইনেটিক এনার্জি বের করব, পোটেনশিয়াল এনার্জি বের করব একটা ইলেকট্রনের ক্ষেত্রে। তো বোর তত্ত্বের যে স্বীকার্য আমরা পড়লাম, বা বোর মডেল যেটা পড়লাম, তো আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, এই যে কক্ষপথটাকে বলা হয় বোরের কক্ষপথ। ঠিক আছে, আমরা যে কক্ষপথগুলো নিয়ে পড়বো সেটাকে বোরের কক্ষপথ হিসাবে বলা হয়। এখন বোর তত্ত্বের কিছু অসঙ্গতি বলা ভুল, কিছু অসম্পূর্ণতা থেকে গেছে। বোর তত্ত্বের সব থেকে বড় যেটা অসম্পূর্ণতা সেটা হলো বোর যে তার থিওরিটা দিয়েছিলেন সবগুলোই কিন্তু এক ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে, মানে যে সমস্ত পরমাণুতে ইলেকট্রন সংখ্যা একটি, যেমন হাইড্রোজেন হিলিয়াম প্লাস বা লিথিয়াম 2+। হিলিয়াম প্লাস মানে হিলিয়ামের দুটো থাকে, তোমরা জানো ইলেকট্রন, সেখান থেকে একটা বেরিয়ে গেলে কি হবে হিলিয়াম প্লাস, তাহলে সেটা একটা এক ইলেকট্রনিক সিস্টেম। লিথিয়ামের 3টে থাকে, সেখান থেকে দুটো বেরিয়ে গেলে কি হবে লিথিয়াম 2+, সেটাও একটা এক ইলেকট্রনিক সিস্টেম। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পেরেছিলেন। কি হয় যখনই একটার বেশি ইলেকট্রন, দ্বি ইলেকট্রন সিস্টেম বা এর থেকে মেনি ইলেকট্রন সিস্টেম, সেখানে কিন্তু ক্যালকুলেশনটা করা অনেক বেশি জটিল হয়ে যায়। খুব কমন একটা উদাহরণ, বাড়িতে একটা ছেলে থাকলে কি করে, তার দুষ্টুমি করার প্রবণতা বা একটা নয়েজ সৃষ্টি করার প্রবণতা অনেক কম হয়, কারণ সে একা থাকে। কিন্তু ওই বাড়িতেই যদি একসাথে অনেকগুলো ছেলে মেয়ে থাকে, তো তাদের মধ্যে নয়েজ সৃষ্টি করার প্রবণতা বেশি হয়। ঠিক সেই রকম ঘটনা ঘটে ইলেকট্রনগুলোর ক্ষেত্রে। যখনই একটা ইলেকট্রন আছে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সহজ হয় ক্যালকুলেশন করাটা। কিন্তু যখনই অনেকগুলো ইলেকট্রন সেখানে হাজির হয়, মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যে সমস্ত পরমাণুতে মেনি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্যালকুলেশনটা বা এই ব্যাখ্যাটা দিয়ে জটিল হয়ে যায়, কারণ সেখানে অনেকগুলো ঘটনা ঘটে প্যারালালি। ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হতে পারে, অ্যাট্রাকশন কোনো ক্ষেত্রে হতে পারে, বিশেষ ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু বোরের তত্ত্বটা সেইভাবে কার্যকরী নাও হতে পারে। তো এটা একটা বোর তত্ত্বের লিমিটেশন, তিনি এক ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে ব্যাখ্যাটা দিয়েছিলেন। এরপর আমরা ডি ব্রগলির তত্ত্ব পড়ব। তার আগে তোমরা এটা যদি নোট করার থাকে নোট করে নাও।
ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত আমরা এখানে ক্যালকুলেশন করেছি। দেখো বোরের কোয়ান্টাম শর্তের ক্ষেত্রে ডি ব্রগলির প্রকল্পটা কিভাবে কাজে লেগেছে এখানে সেটাই বলা হচ্ছে। ডি ব্রগলির প্রকল্প অনুসারে বলা হয়েছিল যে যদি কণাটি বাধাহীনভাবে অগ্রসর হয়, কোনো সিস্টেমে যদি একটা কণা বাধাহীনভাবে অগ্রসর হচ্ছে, তখন সেই কণার সংশ্লিষ্ট যে পদার্থ তরঙ্গ সেটাকে বলা হয় স্থান তরঙ্গ। তোমরা সাউন্ডে পড়েছো স্থান তরঙ্গ, চল তরঙ্গ কি। আর যদি একটা কণা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে তার তরঙ্গটা যদি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে সেটা স্থান তরঙ্গ হিসেবে আচরণ করে। যদি বাধাহীনভাবে অগ্রসর হচ্ছে কোথাও এক স্থান থেকে অন্য স্থানে, তাহলে সেটা চল তরঙ্গ। আর একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যখন সীমাবদ্ধ থাকছে, তখন সেটা স্থান তরঙ্গ। এবার নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো যে ইলেকট্রনের তাহলে তরঙ্গটা কেমন হবে। অবশ্যই ইলেকট্রনের তরঙ্গটা হবে স্থান তরঙ্গ, কারণ ইলেকট্রনটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ আছে। আমরা এখানে একটা ছবির মাধ্যমে সেই তরঙ্গটা দেখানোর চেষ্টা করেছি। এটা একটা রেডিয়াস ধরা হয়েছে আর, তো এই বৃত্তাকার কক্ষপথটার রেডিয়াস আমরা আর ধরেছি, তাহলে পরিধিটা কত হবে 2πr। এখন আমি এই যে দেখিয়েছি ইলেকট্রনের তরঙ্গটা, তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, সেই ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় 2πr সমান আমি লিখতে পারি n ল্যামডা। দেখতেই পাচ্ছ পরিধি 2πr সমান n ল্যামডা ধরতে পারি। এটা একটা অংশ দেখানো হয়েছে, তাহলে এরকম n সংখ্যক অংশ n ল্যামডা। তাহলে এখান থেকে আমরা এই ডি ব্রগলির প্রকল্প অ্যাপ্লাই করে কি লিখতে পারি, এটা ডি ব্রগলির প্রকল্প, ডি ব্রগলি প্রকল্প। যাই হোক, ল্যামডা ইকুয়াল টু h বাই mv। তোমরা জানো ডি ব্রগলির প্রকল্প যেটা ল্যামডা মানে, এবার এখান থেকে আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। দেখো ল্যামডার দুপাশে যদি আমি n এখানে যদি n বসাই আর এখানে যদি n বসাই, তাহলে আমি কি করতে পারি, এখানটায় n বসালাম এখানটায় n বসালাম, তাহলে এইখান থেকে আমি n ল্যামডা মানে কি 2πr লিখে দিতে পারি। দেখো লিখেছি 2πr, আর এই পাশটা থেকে যাবে nh বাই mv। এবার লক্ষ্য করো mvটাকে আমি তুলে নিয়ে এলাম এখানে, আর 2টাকে নিয়ে গেলাম, আর পাইটাকে নিয়ে গেলাম, মানে 2 আর পাইটাকে নিচে নিয়ে এলাম আর mvটাকে তুলে নিয়ে এলাম এখানে। তাহলে কি হবে mvr সমান nh বাই 2π। তাহলে আমি যদি n তম কক্ষপথের ক্ষেত্রে ধরি, তাহলে mvn rn সমান কত হবে nh বাই 2π। এটাই কি বোরের তত্ত্ব থেকে পেয়েছি আমরা। তাহলে ডি ব্রগলির তত্ত্বকে কাজে লাগিয়ে বোরের কোয়ান্টাম শর্তর আমি প্রমাণ দেখিয়ে দিলাম। তা এই আমাদের মোটামুটি বোর তত্ত্বের স্বীকার্য এবং ডি ব্রগলির তত্ত্বকে কাজে লাগিয়ে, ডি ব্রগলির হাইপোথিসিস কাজে লাগিয়ে কিভাবে বোরের তত্ত্বের ব্যাখ্যা দেওয়া হচ্ছে সেটাও দেখিয়ে দিলাম। এরপরে তোমাদের ইলেকট্রনের যে আর এন ওই ব্যাসার্ধটা আমরা ক্যালকুলেশন করব নেক্সট ভিডিওতে, ওটা দেখাবো এবং তার সঙ্গে আরো কিছু ক্যালকুলেশন দেখানো হবে। হাইড্রোজেনের ক্ষেত্রে A0 কিভাবে ক্যালকুলেশন করতে হয় এবং সেই ওরিয়েন্টেড যে প্রবলেমগুলো সেগুলো নেক্সট ভিডিওতে করা হবে। এই ভিডিওটা যারা দেখেছো তারা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানিও তোমাদের যাবতীয় প্রশ্ন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই থাক, পরের ডেটে নেক্সট ভিডিওতে তোমরা এর পরের পার্টটা পেয়ে যাবে।